হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দান দেনা দানের 4 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। বাট এই পর্যন্ত আমরা দেখেছিলাম যে মোমো সুচিনৌকাকে বাইরে ফেলে দিয়ে মেরে ফেলে। তবে এই সুচিনৌকা কিন্তু কিতো ফ্যামিলিকে গিলে ফেলেছিল, তবে হজম করতে পারেনি, আর এই কারণে তারা জীবিত অবস্থায় পেট থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই শহরে থাকা একটা অগ্নিগিরি বিস্ফোরিত হয় এবং শহরে সাইরেন বেজে ওঠে এবং সাইরেনে সবাইকে বলে দেওয়া হয় যে অগ্নিগিরি ফেটে গিয়েছে, তাই তারা সবাই এই শহরটা খালি করে ফেলো। আর তখন নাকি নামের এই বুড়ি মহিলা মোমোকে বলে, এই জন্যই তো আমরা মহান সার্পেন্টের উদ্দেশ্যে বলে দিতাম যেন আমরা এই জায়গাটিকে অগ্নিগিরির হাত থেকে বাঁচাতে পারি। তবে এখন সব শেষ হয়ে গিয়েছে, কারণ মহান সার্পেন্ট মারা গিয়েছে, আর এই জন্য শুধুমাত্র তুই দায়ী মোমো। এবং সে মোমোকে পুরাতন একটা গল্প শোনায়, যে গল্পটা এই শহরে কয়েকশো বছর ধরে চলে আসছে। গল্পটা এইরকম, যখন ড্রাগন আকাশের দিকে যাবে তখন অগ্নিগিরির বিস্ফোরণ হবে। ড্রাগন আকাশের দিকে মানে পানি উপরের দিকে যায় আর কি। তো মোমো তখন অন্য কিছু ভাবছিল। মোমো ভাবছিল কেঁচো যদি সূর্যের আলোতে আসতে না পারে তাহলে এরকম কাহিনী কেন বলা হয়েছে যে ড্রাগন উপরের দিকে উঠবে, মানে ড্রাগন বলে তো আলাদা কোনো প্রাণী ওইখানে ছিল না, ওরা কিসের কথা বলছে। তো মোমো তখন বুঝতে পারে এই কাহিনীটা আসলে সার্পেন্টের ব্যাপারে ছিলই না। অ্যাকচুয়ালি এখানে যে হট স্প্রিং রয়েছে, যেখানে যে পাথরের উপর পানি জমে থাকে, সেখানে পানি গরম থাকে আর কি। তো এর মানে হচ্ছে কি ওটা নিজ দিয়ে অগ্নিগিরি লাভা যায়। কিন্তু যখন অনেক বেশি লাভা হয়, অনেক বেশি গরম হয়, তখন ওই পানিগুলো করতে কি সূর্যের দিকে ধেয়ে উঠে যেত, আর ওটাকেই তারা ড্রাগন বলতো। এর মানে হচ্ছে বেশি তাপ হলেই ওটা অগ্নিগিরি যে বিস্ফোরণ হবে তার সংকেত। আর এই জিনিসটাকে গ্রামের সাধারণ মানুষ বুঝতে না পেরে সুচিনৌকার সাথে গুলিয়ে ফেলেছিল। তো মোমো তখন বুঝতে পারে কি করতে হবে, যে অগ্নিগিরি তার স্বাভাবিকভাবে হয়েছে কিন্তু এটাকে বন্ধ করতে হবে। তো মোমো এবার করে কি তার পাওয়ার ব্যবহার করে সুচিনৌকার সেই দেহটাকে পাহাড়ের থেকে নিচে ফেলে দেয় এবং মোমো নিজেও দৌড়ে পাহাড় থেকে নিচের দিকে যেতে থাকে। কিন্তু কিতো ফ্যামিলি তখন করে কি মোমোর পিছনে দৌড়াতে থাকে, আর তারা তখন মোমোকে বলে, মহান সার্পেন্টের বডিকে অপমান করার সাহস তোমার হলো কিভাবে? তবে মোমো এবার করে কি ওদিকে নজর না দিয়ে সুচিনৌকার শরীরটাকে উঠিয়ে দৌড়াতে থাকে এবং মোমো তারপর করে কি ওই শরীরটাকে ফাউন্টেনের উপর, মানে যেখানে পানি জমে রয়েছে সেখানে ফেলে দেয় এক সাইড, আরেক সাইড দেয় হচ্ছে উপরের দিকে। এবং তারপর মোমো পাহাড়ের উপর দৌড়াতে থাকে এবং মোমো ভাবতে থাকে এই অগ্নিগিরি যদি এই শহরটাকে ধ্বংস করে দেয় তাহলে এই শহরের মানুষের যে সার্পেন্টের উপর অন্ধবিশ্বাস রয়েছে সেটা সত্য হয়ে যাবে, কিন্তু আমি তো এটা কখনোই হতে দেবো না। তো এরপর মোমো উপরে এসে সুচিনৌকার মুখের অংশটা উঠায়, আর এই সুচিনৌকার পেছনের অংশটা কিন্তু সেই ফাউন্টেনের মধ্যে ছিল। তো এখন সুচিনৌকার শরীরটা একটা পানির পাইপের মতো কাজ করে, মানে ফায়ার সার্ভিসের পানির পাইপের মতো কাজ করে এবং সুচিনৌকার মুখ দিয়ে পানি আসতে শুরু করে। তবে পানির সাথে সুচিনৌকার সেই চিপচিপা লিকুইডও আসছিল। তো যাই হোক, অগ্নিগিরি থেকে বের হওয়া লাভা সবকিছু পুড়ে দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মোমো যখন লাভার উপরেই পানি দেয়, এ কারণে কিছু লাভা ঠান্ডা হয়ে জমে যায়। তবে পুরো জঙ্গলে তো ওর পানি দিতে পারবে না, ওদিকে তো আগুন ধরে গিয়েছে। আর তখনই নাকি এসে পেছন থেকে মোমোকে লাথি মারে, আর এরপর বাকি কিতো ফ্যামিলির মেম্বারও এখানে চলে আসে এবং ওই বুড়ি মহিলা নাকি তখন বলে, আমরা এখন এই মোমো মেয়েটাকে বলে দিয়েই এই অগ্নিগিরিটাকে শান্ত করব। তো মোমো তখন রেগে বলে, আলার মূর্খের দল, তোদের দেবতা নয় সার্পেন্ট ছিল সুচিনৌকা, এখন আবার অগ্নিগিরি হয়ে গিয়েছে। কিন্তু তারা মোমোর কথা না শুনে মোমোর দিকে এগোতে থাকে। বাট এর মধ্যে চলে আসে মানজিরো, টোকিও মানজিরো না, এটা আরেক মানজিরো, যাকে আমরা একটা এপিসোডে দেখেছিলাম, মনে আছে না? ওই যে ইউটিউবার হতে চাইতো, মন্দিরে থাকে। তো মানজিরো বলে, এক সপ্তাহ আগে আমার কাছে আমার মাস্টারের ফোন এসেছিল। তো মানজিরোর মাস্টার আবার ছিল হচ্ছে মোমোর দাদি সেইকো। সেইকো মানজিরোকে বলেছিল 3টা বাচ্চা তোমাদের গ্রামে যাচ্ছে, ওদের খেয়াল রেখো। তবে মোমোকে দেখে মানজিরো বুঝতেই পারেনি যে এটাই সেইকোর নাতনি হতে পারে। সে ভেবেছিল এটা কোনো হয়তো ফালতু মালতু টুরিস্ট হবে। তো যাই হোক, মানজিরো এবার করে কি কিতো ফ্যামিলির সাথে ফাইট করতে থাকে, আর এইদিকে মোমো তখন করে কি সুচিনৌকার সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে এবং ধীরে ধীরে মোমোর পাওয়ার অনেক বেশি কমে যাচ্ছিল। আর ঠিক তখনই এই পাইপে এভিলাইয়ের বল এসে লাগে, আর এই কারণে পাইপটা তখন ফুটো হয়ে যায়। আর এভিলাইয়ের নজর তখন কিতো ফ্যামিলির ওপরে পড়ে, আর এভিলাই তখন ওদের কাছ থেকে বদলা নিতে চাইতো, কারণ কিতো ফ্যামিলি তো ওকে মেরে এভিলাই বানিয়ে দিয়েছে। তো এভিলাই তখন সরাসরি নাকির উপর আক্রমণ করতে যায়, কিন্তু আক্রমণ করতে গিয়ে কোনো একটা কিছু হয়, মানে এভিলাইয়ের আক্রমণটা মিস হয়। আর এরপর মোমো আর মানজিরো নাকিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং এভিলাই তখন বলে, এই মোমো মেয়েটা সবসময় আমার কাজের মধ্যে আসো, সবার আগে আমি মোমো নামের এই মেয়েটাকেই মারবো। বাট মোমো তখন জিজ্ঞাসা করে, ও কারণ কোথায়, ওর সাথে তুই কি করেছিস? এভিলাই তখন বলে, আমি ছাড়া এখানে আর কেউ কোনো কথা বলবে না, কথা খালি আমি বলবো, আর আমার অনেক ক্ষুধাও লেগেছে। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাই মোমো, মানজিরো এবং নাকি, মানে কিতো ফ্যামিলির ওই নাকি একসাথে টিম আপ করে। কিন্তু এভিলাই তখন দৌড়ে মোমোর দিকে যেতে থাকে এবং মোমোকে অনেক জোরে একটা লাথি মারতে যায়, তবে মানজিরো মোমোকে বাঁচিয়ে ফেলে। আর নাকি তখন এভিলাইকে অনেক জোরে একটা পাঞ্চ করে, তবে এতে এভিলাইয়ের কিছুই হয় না। তো মোমো তখন নাকিকে ধরে পেছনে সরিয়ে দেয়, আর তারপর মোমো তার পাওয়ার ব্যবহার করে এভিলাইয়ের হাত পা ধরে ফেলে। তবে নিজের সেই বল ইউজ করে এভিলাই সেখান থেকে মুক্ত হয়ে যায়, আর তারপর সে মানজিরোকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর এখানে মোমোর পাওয়ারও আর কাজ করছিল না। তো এই জন্য এভিলাই মোমোর কাছে এসে ওকে যখন লাথি মারতে যাবে তখনই এভিলাইয়ের মুখে একটা পাঞ্চ এসে লাগে। আর এইখানে আমরা দেখতে পাই এখানে এসে চলেছে সেই বক্সার কাকটাটা, আর তার নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগেও ভিলেন ছিল, যার নাম ছিল হচ্ছে মেন্টিস। কিন্তু আমাদের মোমো ওকে সাহায্য করেছিল, যে কারণে এখন মোমোর দলে চলে এসেছে। তো মেন্টিস মূলত এখানে এসেছে মোমোকে সাহায্য করতে। তো মোমো তখন জিজ্ঞাসা করে, তোমার ছেলের কি হয়েছে, তোমার ছেলে
কোথায়? মেন্টিস বলে এই ব্যাপারে পরে কথা বলবো। আর তখন এখানে ইউএফও লাইট জ্বলে আর তার মধ্যে থেকে সেইকো এবং তারও বের হয়। তোরা এখানে মেন্টিসের ইউএফও করে এসেছিল, তো সেইকো, মেন্টিস আর তারও একসাথে এভিলাইয়ের উপর আক্রমণ করে এবং এখানে সমানে সমানে ফাইট হচ্ছিল। আর তখন সেইকো তারোকে একটা সিগন্যাল দেয় আর তারও এমন একটা ভাব করে যেন সে রেসে দৌড়াবে এবং এরকম একটা পজিশনে রেডি হয়ে যায়। আর এরপর সে ট্রেনের ইঞ্জিনের মতো দৌড়ে এভিলাইয়ের দিকে আসতে থাকে। তবে এভিলাই তখন একটা পাঁচ মেরে ওকে টুকরো টুকরো করে ফেলে, কারণ বুঝতে হবে তারও জাস্ট একটা প্লাস্টিকের পুতুল ছিল। তবে তখনই এভিলাই দেখতে পায় তারও শরীরের টুকরোগুলোতে একটা তালিসমান লাগানো রয়েছে আর মানজিরো তখন মন্ত্র পড়তে শুরু করে আর তারও শরীরের টুকরোগুলো তখন এভিলাই শরীরের সাথে লেগে যেতে শুরু করে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে। মনে করো যে আয়রন ম্যান যেমন ওর বডি করে কি কারো শরীরে লাগিয়ে দিয়ে নিয়ন্ত্রণ না, ওরকম। তো কিছুক্ষণের মধ্যে এভিলাইয়ের পুরো বডিটা শরীরে ঢেকে যায় আর তখন এভিলাই একদম মনে করো যে আটকে পড়ে। আর সেইকো তখন বলে আমরা ফাইনালি এভিলাইকে বন্দি করতে পেরেছি, চলো এবার ঘরে ফিরে যাই। কিন্তু এইদিকে আমরা দেখতে পাই ইউএফের মধ্যে মেন্টিসের ছেলে চিকুতিতা বসেছিল আর সে ইউএফের সাহায্যে সেই পাইপটা উঠিয়ে ওই কি জানি ওই যে কেঁচোটা উঠিয়ে জঙ্গলের মধ্যে আগুন নেভাতে থাকে। আর সেইকো তখন মানজিরোকে অনেক বকতে থাকে, তুমি ঠিক মতো খেয়াল রাখুনি, আমার নাতিদের পরিস্থিতি এত খারাপ হলে কিভাবে। বাট মানজিরো তখন উল্টে বলে দোষ তো আপনার, আপনি বলেছিলেন 3টা বাচ্চা আসবে, ওদের ছবিও দেননি কিছুই দেননি, হোয়াটসঅ্যাপের যুগ, আমি কিভাবে বুঝবো? তারপরও আপনার প্রশংসা করা উচিত যে এতটুকু বুঝে আমি অন্তত টাইম মতো সাহায্য করতে এসেছিলাম। তো যাই হোক তখন ওই রবট তারা বলে এখন আমার ইন্টারনাল অর্গানের কি হবে, মানে ইভিলাইকো কি করবে? সেইকো তখন বলে ওকে এইভাবেই ফেলে দাও আর কি। আর তারপর সেইকো জিজ্ঞাসা করে মোমোকে ও কারণ আর ওই বিড়ালের কি হয়েছে, কিন্তু মোমো তো এখানে ছিলই না। মোমো মূলত মেন্টিসের সাথে দৌড়ে সেই ঘরের দিকে যেতে থাকে কারণ ও কারণ এখনো নিচে ফেসে ছিল, কিন্তু এই জায়গাতে মোমোর পাওয়ারও কাজ করছিল না। আর তখন মেন্টিস করে একটা পাঞ্চ মেরে ঘরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলে। আর তখন মোমো দেখতে পাই ঘরের পুরোটা গর্ত নিচে অগ্নিগিরি লাভা দিয়ে ভরে গিয়েছে, তার মানে হয়তো ও কারণ জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, মানে ও কারণ মারা গিয়েছে। তো এটা দেখে মোমো একদম শকড হয়ে যায়, সে মানতেই পারছিল না ও কারণ আর বেঁচে নেই। আর মোমো তখন চিকুতিতাকে বলে এই গর্তে পানি ঢালো, আমি গর্তের মধ্যে যাব, কারণ ও কারণ এই গর্তের মধ্যে রয়েছে। মেন্টিস বলে এটা সম্ভব নয়, তুমি যদি ভেতরে যাও তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মোমো তখন বলে আমার ও কারণকে বাঁচাতেই হবে, আমি ওকে প্রমিস করেছিলাম, সে হয়তো ভেতরে আমার জন্য এখনো অপেক্ষা করছে। বাট ওই মেন্টিসের ছেলে চিকুতিতা বলে আমি এর মধ্যে পানি ঢালবো না, কারণ মোমোর নিচে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু তারপরে মোমো যখন জোর করে নিচে যাওয়ার চেষ্টা করে লাভার মধ্যেই তখন মেন্টিস ওকে আটকে রাখে এবং ওরা দেখতে পায় চিকুতিতা মূলত ইউএফওর টেকনোলজির সাহায্যে লাভাকেই ধরে বাইরে বের করে নিয়েছে আর তারপর পানি ঢেলে এটাকে ঠান্ডা করে। আর এরপর মোমো যখন এই ঠান্ডা লাভা খোলে সে দেখতে পায় ও করোনার টার্বোগ্রানি ভেতরে রয়েছে। তো আমরা সব অবাক হয়ে যাই, এটা কিভাবে পসিবল, ওরা কিভাবে বাঁচা থাকতে পারে, তাও ঠিকঠাক বেঁচে রয়েছে। কিন্তু এখানে ও কারণ মোমোকে দেখেই বলে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে অবশ্যই বাঁচাতে আসবে। তো টার্বোগ্রানি তখন রেগে মেগে মোমোর উপর চিৎকার করে শালি তুই এতক্ষণ কোথায় ছিলি, তোর আসতে এত দেরি হলো কেন? মোমো তখন বলে ও টার্বোনানি তুমি এখানে ছিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার কথা। তখন টার্বোনানি আর রেগে যায়। তো যাই হোক তখন ও কারণ বলে টার্বোনানিকে বাঁচানোর জন্য আমি যদি নিচে না যেতাম তাহলে আমি বেঁচেই থাকতাম না। অ্যাকচুয়ালি টার্বোনানিকে বাঁচানোর জন্য যখন আমি নিচে যাই তখন ওই সুচিনকো লিকুইডের ভেতরে আমরা পড়ে যাই এবং ওই লিকুইডের ভিতর পড়ার কারণে ওই আগুনের লাভা আমাদের ভেতরেই আসেনি, আমরা বেঁচে গিয়েছিলাম। ও কারণ তখন জিজ্ঞাসা করে জিজি কোথায়, মানে ওই যে এভিলাই আর কি, যেটার ভেতরে জিজি রয়েছে। মানে ব্যাপারটা দেখো, জিজি রয়েছে এভিলাইয়ের ভেতরে, এভিলাই রয়েছে তারার ভেতরে আর তারা রয়েছে ইয়ফের ভেতরে আর ইয়ফের রয়েছে পৃথিবীর ভেতরে। তো যাই হোক মোমো তখন বলে আমি যাই না কিভাবে যেন আগেই বাইরে চলে এসেছে। তো এরপর মোমো ও কারণকে বাইরে বের করে আনে, তবে ওর পা আটকে যাওয়ার কারণে ও কারণ করে কি মোমোর সাথে ধাক্কা খায় এবং দ্রুত মোমোর কাছ থেকে দূরে চলে যায়, ক্ষমা চায়। তবে মোমো করে কি উল্টো ও কারণকে জড়িয়ে ধরে এবং ও কারণের কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে বাঁচাতে টাইম মতো আসতে পারিনি, তবে তুমি বেঁচে রয়েছে আমি অনেক খুশি। মানে বুঝতে পারছো প্যার কা মামলা হে রাজা ভাইয়া। তো এখানেই ড্যান দেনের 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো আজকে এই এপিসোড দেখলে কালকে তোমরা দেখবে হচ্ছে গতকাল আমরা যে সিরিজটা দিলাম না সেকেন্ড পার্ট গাছিয়া কুতা নাকি কি, ওটার 3 নম্বর এপিসোড দেখবো। ওটার 3 নম্বর এপিসোড এসেছে, ওটা কালকে দেখবে তোমরা। আর এরই সাথে আমরা নতুন আরেকটা এনিমে স্টার্ট করবো, যেটা শেষ করবো আমরা হচ্ছে 2টা ভিডিওতে, পুরো এনিমে সিরিজ শেষ করে ফেলবো। মানে আগামী 7 দিনে আমরা বেশ কয়েকটা নতুন এনিমে আসলে আনতে চলেছি। আচ্ছা রিয়েল হচ্ছে আনিমে হোক, কিন্তু আমরা এনিমেই বলবো, ডিমনকে ডিমনই বললাম, আমরা বুঝতে পারলে হয়েছে, ঠিক আছে? তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব শীঘ্রই আমরা বড় কোনো একটা সিরিজ স্টার্ট করব, তবে ওইটার পাশাপাশি এইসব ছোট ছোট সিরিজও চলবে, মানে এপিসোডও চলবে। তবে তোমরা আমাকে কিন্তু প্রেশার করতে পারবে না, এক একজন যদি এক একটা সিরিজের জন্য আমাকে প্রেশারাইজ করো, তোমরা রিকোয়েস্ট করতে পারো, বাট প্রেশারাইজ করলে একটা প্রবলেম হয়। তারপর আবার জানোই তো চ্যানেলটা ডাউন টাইমে ভিডিও বানানো কিন্তু একটা কষ্ট রয়েছে। তবে তারপরে অন্যান্য যে কোনো চ্যানেলের চেয়ে কিন্তু আমরা র্যান্ডম অ্যানিমেশনের সবচেয়ে বেশি ভিডিও দিচ্ছি, তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চটাই করছি। তুমি আজকে যে অ্যানিমেটার জন্য রিকোয়েস্ট করছো এটা হয়তো আজ না কাল আসতে পারে, পরশু আসতে পারে। তো আমরা প্রথমে আমাদের মতো একটু চালাই, আর তোমাদের সাজেশনগুলো অবশ্যই ওয়েলকাম, তবে ফোর্স করো না। আবার এই যে আজকে এপিসোড দিলাম কালকে আবার বলবো আরেকবার এপিসোড দেন না, আমার তো আরো কাজ আছে, আমি ধাপে ধাপে এপিসোডগুলো আনবো, তোমাদের একটু সহ্য করে আমার জন্য থাকতে হবে। মাঝে মাঝে 2-1 দিন লেটও হতে পারে, তবে তারপরেও আমার জন্য ওয়েট করবে, এটাই তো লয়ালিটি, মানে লয়াল
ফ্রেন্ডশিপ, তাই না? তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।